হ্যাঁ, রামেন ভাই, শাওন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজে যাব। সেকেন্ডটার কাজ করার জন্য আমি কি করব দেখো, এক্স এর জায়গায় এখন কত বসাবো বলো তো? এক্স এর জায়গায় কত বসাবো বলতে পারবা? 3 বসাবো, এক্স্যাক্টলি। তাইলে এক্স এর জায়গায় 3 বসাবো, কোথায় কোথায় বসাবো? এই x-3 বাদে বাকি যত জায়গায় এক্স আছে সব জায়গায় আমি x ইজ ইকুয়াল টু 3 বসাই দিব। ঠিক আছে, এইটার উপরে মান বের করার জন্য এই উৎপাদক বাদে বাকি সব এক্স এর জায়গায় 3 বসাবো। তাইলে চলো আমরা আবার এখানে আবার একটা রাফ ক্যালকুলেশন করি। তাইলে 3 স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 7, আমাকে আগে আগে একটু বলে দাও তো যে পারো। তাইলে নিচে হচ্ছে 3 মাইনাস 2 আর এখানে হচ্ছে 3 প্লাস 4। তাইলে বলো কত আসে এখানে, বলো কত আসে এখানে? উপরে কত আসে? 3 স্কয়ার 9 মাইনাস 15 হচ্ছে মাইনাস 6 প্লাস 1, উপরে 1 চলে আসে। আর নিচে হচ্ছে 1 আর 7, 1/7, 1/7 এ আসে না? দেখি তো তোমরা কি বলো। হ্যাঁ, 1/7 ঠিক আছে, তোমাদের সাথে মিশে। তার মানে এখানে হচ্ছে 1/7 চলে আসে, এখানে 1/7 চলে আসলো। এটা মুছে দিই, ভালো লাগতেছে না। ওকে, আর লাস্টেরটা এটা একটু তোমরা বের করে বলো তো। এটা তোমাদের কাজ দিয়ে দিলাম যে x+4 এর উপরে জিনিস যদি বের করতে চাই কি কি করতে হবে। এখন তোমরা যেহেতু অনেক কিছু বুঝে গেছো, হয়তো আশা করি বুঝতে পারছো, তাইলে তোমরা একটু এই x+4 এর উপরের কনস্ট্যান্টটা কি বসবে, সহগটা কি বসবে, এটা একটু বের করে ফেলো, আমাকে জানো। আমিও মনে মনে করে রাখি, তারপর দেখি তোমাদের সাথে মিলে কিনা। নিচে হচ্ছে এইটা বাদে, এই x+4 বাদে বাকি সব জায়গায় আমি -4 বসাই দিব। তাইলে -4 -2 হচ্ছে -6, আর -4 -3 হচ্ছে কত? -7, তাই তো? তাইলে নিচে আমাদের 6 7 42 আমাদের চলে আসে, আর উপরে দেখো তো কত আসে। 4 স্কয়ার 16, 5 4 5 20, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে 36, 36 আর সাথে কত? 43, 43/42। যারা 43/42 বলছিলা তাদেরটা ঠিক আছে, বাকিদেরটা ভুল। তোমরা ভালো করে ক্যালকুলেশন করবা, এখনো যোগ বিয়োগে ভুল করতেছো। তাহলে এখানে 43/42 হবে। কাহিনী কি বুঝতে পারলাম? তাহলে এই তো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে। দেখো, এই অঙ্কটা, এই পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আগে আমাদের এক পেজ ধরে অঙ্ক করতে হইতো, এখন 2 লাইনেই পার্শিয়াল ফ্র্যাকশন শেষ। কাহিনী কি বুঝতে পারছি? তো এখন যদি আমাদের এখানে মনে করো ইন্টিগ্রেশন করতে দেয় এটাকে, মনে করো এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিল, সামনে একটা ইন্টিগ্রেশন, নিচে পিছনে একটা ডিএক্স দিয়ে দিল, তাহলে এটাকেও আমরা ইন্টিগ্রেশন করতে পারবো খুব সহজে, তাই না? খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। ইন্টিগ্রেশন করলে এই -1/6 আর 1/x-2 কে ইন্টিগ্রেশন করলে ln x-2 চলে আসবে। আর এখানে একটা 1/7 থাকবে, তারপর 1/x-3 কে ইন্টিগ্রেশন করলে ln x-3 চলে আসবে। আর 42/43, এটা আমার 43/42 এটা সামনে থাকলো, 1/x+4 কে ইন্টিগ্রেশন করলে ln x+4 থাকবে। এই তো, তারপর লাস্টে একটা প্লাস সি। কাহিনী কি বুঝলাম বলো? পার্শিয়াল ফ্র্যাকশনের জিনিসটা কি ক্লিয়ার কিনা সবার? আমাকে একটু তাড়াতাড়ি জানাই দাও, তারপর আমি নেক্সট স্লাইডে যাব। ওকে, এভাবে তুমি পার্শিয়াল ফ্র্যাকশন, একঘাতি পার্শিয়াল ফ্র্যাকশন, এই যে শর্তটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? এই কন্ডিশনটা মাথায় রাখবা, একঘাতি উৎপাদকের ক্ষেত্রে পার্শিয়াল ফ্র্যাকশন তুমি খুবই ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তাইলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে এটা ছিল আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক করার বিভিন্ন টেকনিক। পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক আর আলাদা করে দেখাচ্ছি না, ওগুলা অঙ্কগুলা বাকিগুলা হচ্ছে করে নিবা।
একই রকম তোমরা হচ্ছে যেখানে একঘাতি উৎপাদক পাবা এরকম শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করে ফেলতে পারবা, আর যেখানে দুই তিনটা ম্যাথ আছে যেখানে হচ্ছে ওই যে আমি যে অঙ্কটা বলছিলাম এই যে এরকম এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, ওরকম ওই যে পার্শিয়াল ফ্র্যাকশনের আরো কয়েকটা রুলস ছিল না 9 10 করে আসছো, ওরকম টাইপের কয়েকটা ম্যাথ আছে, ওগুলার কিন্তু আর শর্টকাট মেথড নাই, ওগুলা আলাদা করে হচ্ছে এরকম এক্স প্লাস বি প্লাস সি ওরকম বের করতে হবে। ওগুলা কিভাবে বের করতে এগুলা কিন্তু জানো, এগুলা নতুন করে আর শিখাচ্ছি না। ওকে, তাহলে চলো আমরা আজকে নতুন কয়েকটা মেথড শিখবো, পার্শিয়াল ফ্র্যাকশনের মেথডটা তো শিখে ফেললামই, এছাড়া আমাদের আরো কয়েকটা মেথড আছে। এটা একটু দেখো এটা একটু দেখো কি বলছে। নিচে যদি আমাদের চতুর্ঘাতী একটা ফাংশন থাকে, নিচে যদি আমাদের চারঘাতী ফাংশন থাকে, নিচে যদি চারঘাতী ফাংশন থাকে, নিচে যদি চারঘাতী ফাংশন থাকে তাইলে উপরে যদি আমাদের কিছু না থাকে, উপরে আমাকে জোর করে দ্বিঘাতী একটা কিছু আনতে হবে, উপরে আমাকে জোর করে দ্বিঘাতী কোন একটা কিছু আনতে হবে, ঠিক আছে, উপরে দ্বিঘাতী আনতে হবে, উপরে দ্বিঘাতী আনতে হবে, ঠিক আছে। কেন আনতে হবে ওইটা আমি অঙ্ক অঙ্ক করেই বুঝাচ্ছি। আর যদি দ্বিঘাতী কোনো কিছু নাও থাকে, এখানে যদি অনলি ওয়ানও থাকে, হ্যাঁ দ্বিঘাতী থাকলে তো ভালোই, কোনো কথা নাই, দ্বিঘাতী থাকলে আমাদের কোনো কষ্ট করা লাগবে না। যদি দ্বিঘাতী না থাকে, পুরা অঙ্কটাকে আমরা হচ্ছে এইভাবে আমরা সাজাই নিব, পুরো অঙ্কটাকে এইভাবে আমরা সাজাই নিব। তুমি এই অঙ্কটাকে সিম্পলিফাই করে দেখো, এই অঙ্কটাকে সিম্পলিফাই করলে কিন্তু এটাই চলে আসে, ঠিক আছে। তো এই অঙ্কটাকে ভাঙায় আমরা হচ্ছে এরকম লিখবো, এই যে রুট ওভার এ এক্স স্কোয়ার তারপর প্লাস রুট ওভার সি। তুমি এখন যদি এটাকে ব্র্যাকেট গুলো যদি উঠাই দাও, ব্র্যাকেট গুলো উঠাই দিলে এই যে রুট ওভার এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার কাটাকাটি, তারপর এই সি আর সি মিলে হচ্ছে টু রুট ওভার সি চলে আসে, এই টু রুট ওভার সি আর বাইরে টু রুট ওভার সি কিন্তু কাটাকাটি চলে যায়, আলটিমেটলি কিন্তু ওয়ান চলে আসে। তো এই ওয়ানটা কি আমরা সাজাই গুছাই হচ্ছে এত এরকম আকারে লিখতেছি। কাহিনী কি বুঝছি? আমাদের এই মেথডের মেইন টার্গেট হচ্ছে উপরে দ্বিঘাতী আনতে হবে, এনি হাউ উপরে দ্বিঘাতী আনতে হবে, যদি না থাকে এরকম জোর করে আনবো, উপরে দ্বিঘাতী এনে তারপর হচ্ছে উপরে নিচে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। তো এই মেথডটাই হচ্ছে এরকম, জেনে নাও। তো এটা রিলেটেড একটা ম্যাথ করে নিই। তো দেখো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথে হচ্ছে আমাদের উপরে দ্বিঘাতী অলরেডি দেওয়া আছে, তো আমাদের কষ্ট কম, ঠিক আছে। উপরে আমাদের দ্বিঘাতী অলরেডি দেওয়া আছে, তো আমাদের আর কষ্ট করতে হবে না, এখানে আর কষ্ট করে ভাঙাইতে হবে না। আমি ডাইরেক্ট হচ্ছে কি করব, ডাইরেক্ট হচ্ছে আমি এই যে আমাদের এই মেথডেরই সেকেন্ড যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের এই দ্বিঘাতী আনার পর লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিতে হয়, তো এখানে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। তো চলো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, উপরে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান, আর ওয়ান কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স স্কোয়ার। ওকে, তারপর নিচেটাই দেখো এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার। কাহিনী কি বুঝতে পারছি? উপরে নিচে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। এখন দেখো আমাদের পরের স্টেপ কি, পরের স্টেপ হচ্ছে এখন আমরা এটাকে একটু সাজাবো, কিভাবে সাজাবো একটু দেখো, ভালো করে অঙ্কটা দেখো, একটু মনোযোগ দাও। নিচের হরটাকে আমি লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, তারপর মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। একটা টু আমি আনছি, খেয়াল করো এক্স আর এক্স কাটাকাটি চেয়ে কিন্তু একটা মাইনাস টু এখানে আমাদের চলে আসছে, কিন্তু মাইনাস টু তো আর অঙ্কে নাই, এখানে তো আর মাইনাস টু নাই। তো এখানে আমি কি করব, আচ্ছা এখানে যে মাইনাস টুটা আনবো তারকে ব্যালেন্স করার জন্য একটা প্লাস টু করে দিব। তো এই মাইনাস টুটাকে আমি মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স লিখছি, আর এই প্লাস টুটাকে আমি বাইরে ব্যালেন্স আকারে লিখে ফেললাম, ঠিক আছে। এই প্লাস টুটাকে বাইরে ব্যালেন্স করে ফেললাম। তাইলে দেখো পুরো ম্যাথটাকে এখন ওই ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে কি লেখা যায়, ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে সাজাইতে পারি। এই যে এক্স স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার এরকম একটা ফর্মে চলে আসবে। আর প্লাস যে টু আছে, এই টুটাকে আমি রুট ওভার টু হোল স্কয়ার লিখি, কোনো অসুবিধা আছে লিখলে? কোনো অসুবিধা নেই। এখন দেখো আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটু সাবস্টিটিউশন করব। এই মেথডগুলো সবই হচ্ছে আমাদের সাবস্টিটিউশনের সাব মেথড, ঠিক আছে। তো প্রত্যেকটা মেথডেই কিন্তু আমাদের আলাদা আলাদা করে সাবস্টিটিউশন লাগে, অনেক জায়গায় লাগে অনেক জায়গায় লাগে না, ঠিক আছে। তো এটা একটু ভালো করে খেয়াল করো, এখানে সাবস্টিটিউশন করার জন্য কি করব, তো এই x মাইনাস ওয়ান বাই এক্স, এই যে নিচের এই জিনিসটাকে আমরা হচ্ছে z ধরে নিব। তাইলে বলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি চলে আসে, এই x মাইনাস ওয়ান বাই এক্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি চলে আসে, এই x কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, আর মাইনাস ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে, ডিফারেন্সিয়েশন করতেছি, মাইনাস ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ভালো করে খেয়াল করো কেন আসে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপর এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করো, এন সামনে বসবে আর পাওয়ার এক কমবে,
তাহলে n সামনে বসলে -1, ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর n যদি 1 কমে তাহলে -1 -1 -2 হয়ে গেল, এই যে 1/x²। কাহিনী কি বুঝতে পারছি? তো এটা একটু দেখবা যে 1/x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডাইরেক্ট আমাদের চলে আসে -1/x², ওই মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেছে। আর এখানে আমাদের চলে আসে হচ্ছে dz/dx, উভয় পক্ষে x এর সাপেক্ষে করে ফেলছি। তাইলে দেখো 1 + 1/x² dx = কত, dz। এখন কি আমাদের এই জিনিসটা কি চেনা চেনা লাগে? আচ্ছা এখানে dx দেই নাই, দেখো এই যে উপরের 1 + 1/x² আর এই dx, এই দুইটা মিলে কি আমরা dz লিখে ফেলতে পারি না? আর নিচে যে আমরা এটাকে z ধরে রাখছি ওইটাকে আমরা z বসিয়ে দিব। তাইলে দেখো আমাদের সাবস্টিটিউশন করার পর এই জিনিসটা খুবই সিম্পল একটা ফর্মে চলে আসে। উপরে আমাদের এই দুইটা মিলে হয়ে যায় dz, নিচের এটার জায়গায় বসাই দিই যদি z যদি বসাই দিই তাহলে হয়ে যাবে z², আর প্লাস হয়ে যায় √2²। এখন বলো এটা আমাদের কোন স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের মতো লাগে দেখতে? দেখি কার মনে আছে, বলো। এই ইন্টিগ্রেশনটা আমরা কিন্তু গত ক্লাসে 7টা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন পড়ে আসছি এবং বলছিলাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন কিন্তু আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন যদি কারো মাথায় না থাকে এখনো, বইটা খুলে বসে থাকো, কারণ আমাদের এখন অনেক জায়গায় কিন্তু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনটা লাগবে। যে 7টা সূত্র পড়ে আসছি সেই 7টা সূত্র কিন্তু কোনো না কোনো এক জায়গায় আমাদের লাগবে। তো দেখি তোমরা চ্যাট বক্সে কি জানো, চ্যাট বক্সটা দেখতেছি না কিছু। হ্যাঁ, ওই যে 1/a tan ইনভার্স x/a, tan ইনভার্স এর ফর্মুলা এক্স্যাক্টলি, এই তো তোমাদের মনে আছে। যাক, তাইলে এইখানে হচ্ছে আমাদের tan ইনভার্স এর ফর্মুলা 1/a tan ইনভার্স x/a, কিন্তু এখানে তো z আছে, তার মানে 1/a এর জায়গায় কত, √2, 1/√2 tan ইনভার্স z/√2 প্লাস c। কিন্তু ভাই এখানে তো z নাই, আছে কি z এর জায়গায়, x - 1/x, এটা বসাই দিব আমরা। তাইলে 1/√2 tan ইনভার্স x - 1/x ডিভাইডেড বাই √2 প্লাস c, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কাহিনী কি বুঝলাম? কাহিনী কি বুঝলাম? আমাকে তাড়াতাড়ি রেসপন্স জানো, ক্লিয়ার কিনা আমাকে জানো। ওকে, তাইলে এই মেথডটা, ওই তো তোমাদের এখন এগুলা হচ্ছে মেথডগুলো আর কি মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? এছাড়া আর কোনো উপায় নেই, এছাড়া আর কোনো উপায় নেই। সেকেন্ড লাইন বুঝো নাই? সেকেন্ড লাইনে কি বলছি, এই যে দেখো এই নিচের হট, উপরে নিচে আমরা হচ্ছে x² দিয়ে ভাগ করে দিছি, উপরে নিচে x² দিয়ে ভাগ করে দিছি। আমি এখানে বলি, ব্র্যাকেটে লিখে দিই x² ভাগ করে দিছি, ঠিক আছে? উপরে নিচে x² ভাগ করো, এই যে 1/x² ডিভাইডেড বাই x² 1, এটাকে ভাগ করলে এটা, এটাকে ভাগ করলে এটা, এটাকে ভাগ করলে এটা। আর আমি ব্যালেন্স করার জন্য একটা -2 +2 দিয়ে রাখছি, তারপর এই -2কে এই ভিতরে আমরা লিখছি। এই -2টাকে আমরা হচ্ছে এই ভিতরে এইভাবে লিখছি, আর +2টাকে আমরা বাইরে রাখছি। এভাবে আমরা ব্যালেন্স করছি, ঠিক আছে? তা আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি আমাদের নিচে চার ঘাতি কোনো কিছু থাকে তাইলে আমাদের উপরে দ্বিঘাতি আনতে হবে। যদি দ্বিঘাতি নাও থাকে তাইলে আমাদের এই মেথডটা, এই যে দেখো এরকম আকারে আমাদের দ্বিঘাতিটাকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আলাদা আলাদা এরকম কাজ কারবার করবো। কাহিনী কি বুঝতে পারছি? তো আমাদের এই অঙ্কটা সোজা ছিল, তোমাদের এত কঠিন অঙ্ক দিবে না, তাও আর কি তোমাদের এই মেথডটা জানাই দিলাম যে উপরে হয়তো দ্বিঘাতি তোমাদের দেওয়া থাকবে সবসময়, দ্বিঘাতি দেওয়া থাকলে আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট হচ্ছে ওই তুমি x² দিয়ে ভাগ করে ডাইরেক্ট অঙ্ক করে ফেলবা। আর যদি দ্বিঘাতি না থাকে তখন এই কষ্টটা করতে হবে, ঠিক আছে? তা আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এই পরের মেথডটা দেখি। ওকে, তাহলে পরের মেথডটা দেখো। আচ্ছা দেখি, কয়েকজনের প্রবলেম আছে। সিনথিয়া বলতেছে ভাইয়া সেকেন্ড লাইনে মাইনাসের সূত্র না এনে প্লাসের সূত্র আনতে পারি না। ওকে, পারো, সমস্যা নাই, কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, তুমি দেখো এখানে যদি প্লাসের সূত্র আনো, আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাকে যাতে জেড ধরে উপরে যাতে ডিজেড পেয়ে যাই। তুমি এখন মনে করো এখানে তুমি প্লাস আনলা, x + 1/x আনলা, ঠিক আছে? তাইলে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরেরটা পাবা না, ঠিক আছে? তো আমাদের এমন ভাবে আর কি জিনিসটা সেট করতে হবে যাতে আমাদের নিচেরটাকে, এই যে এটাকে জেড ধরলে যাতে উপরে আমাদের এই ডিজেডটা পাওয়া যায়। তুমি যদি এখন এটাকে 1 x + 1/x করো তাহলে এখানে 1 - 1/x² চলে আসবে, কিন্তু উপরে তো 1 - 1/x² নাই। কাহিনী কি বুঝতে পারলাম? তো ওইভাবেই হচ্ছে আমাদের জিনিসটা ভাঙাইতে হবে। এটা যত প্র্যাকটিস করবা তত বেশি বেশি মনে থাকবে। তো ইন্টিগ্রেশন তো ভাইয়ারা হচ্ছে এই 4-5টা ক্লাসে শিখাই দিচ্ছি, কিন্তু তোমাদের নিজেদের যদি ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতে হয় মাস ব্যাপী কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন কিন্তু তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহতে পারবা না। সপ্তাহের পর সপ্তাহ প্র্যাকটিস করতে 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 তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশনটা আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন 1-2 দিনের ব্যাপার না। ওকে, ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা ভাইয়া, জেড স্কোয়ার কে এ স্কোয়ার ধরা যায় না? না, জেড স্কোয়ার, জেড তো একটা ভ্যারিয়েবল, জেড তো কোনো কনস্ট্যান্ট না, এ তো একটা কনস্ট্যান্ট, তো আমি জেড স্কোয়ার কে কেন ধরবো? এত মেথড মাথায় থাকে না, থাকতে হবে তোমাদের তো। তাও হচ্ছে এই এই মেথড গুলা তো বইয়েও সুন্দর করে লেখা আছে, যারা কেতাব স্যারের বই ইউজ করো মেথড গুলা কিন্তু লেখা আছে। কেতাব স্যারের বইটা একবার দেখবা, যে মেথড গুলো আমরা করাচ্ছি ওইখানেও কিন্তু মেথড গুলা সিরিয়াল ওয়াইজ লেখা আছে, ঠিক আছে? তো ওই মেথড গুলা দেখবা। আবার এই লেকচার ভিডিও তো আছেই, তো এত টেনশনের কি আছে? আস্তে ধীরে হচ্ছে মনে করো একদিনে হচ্ছে তুমি 3টা মেথড শেষ করবা, তো 3টা মেথড শেষ করলা, ভালো মতো শেষ করলা, এর পরের দিন আরো 3টা মেথড দেখলা। ইন্টিগ্রেশন তো তোমাদের এমন না যে 20-30টার মতো মেথড দেখাচ্ছি। আগেই বলে নিচ্ছি, তোমাদের ইন্টিগ্রেশনে হচ্ছে প্রায় 13-14টার মতো মেথড আছে, ঠিক আছে? তো এই 13-14টা মেথড তুমি যদি ভাগ ভাগ করে নাও মেথড গুলা, এত বেশি কঠিন হবে না, ঠিক আছে? একটু শিডিউল করে নিতে হবে। তো চলো পরের মেথডটায় আমরা যাই, মেথড 9। এটা তোমাদের একটু পরিচিত মেথড, কিন্তু আগে আমরা এইগুলা অন্যভাবে করে আসছি, এখন একটু অন্যভাবে করব, ঠিক আছে? অঙ্কগুলো একটু পরিচিত মনে হবে, এগুলো একদম ইন্টিগ্রেশনের প্রথম লেকচারে আমরা কিন্তু দেখে আসছিলাম, তো একটু ভালো করে খেয়াল করো। যদি আমাদের সাইন টু দি পাওয়ার এক্স, সাইন টু দি পাওয়ার এন এক্স অথবা কস টু দি পাওয়ার এন এক্স, এরকম যদি কোনো কিছু থাকে, এরকম যদি কোনো কিছু থাকে, তাইলে আমাদের কি করতে হয়? এই এন যদি বিজোড় হয় তাইলে আমাকে একটা সাইন এক্স বা কজ এক্স কে আলাদা করে সেই কজ এক্স আর সাইন এক্স কে হচ্ছে জেড ধরতে হবে। আর যদি আমাদের এন যদি জোড় হয়, জোড় হইলে ওই যে এইসব কাজ কারবার কিন্তু আমরা আমরা কিন্তু ওই যে ফার্স্ট ক্লাসে পড়ে আসছিলাম, মনে আছে? ফার্স্ট ক্লাসে ওই যে আমরা কি করছিলাম, এই যে একটা একটা অঙ্ক করছিলাম, cos টু দি পাওয়ার 4x ডিএক্স, এরকম মনে মনে আছে না? তখন আমরা কি করতাম, এই যে তখন এটাকে লিখতাম হচ্ছে cos স্কয়ার এক্স হোল স্কয়ার ডিএক্স। তারপর এই cos x কে আমরা লিখতাম হচ্ছে, এই যে cos x কে কি লিখতাম, cos x এর জায়গায় হচ্ছে হাফ ইন্টু 1 + cos 2x, তারপর হচ্ছে এটাকে হোল স্কয়ার দিয়ে ডিএক্স করতাম, তারপর হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতাম, মনে আছে? তো এই তো জোর যদি থাকে তখন আমাদের এই সূত্রগুলাই অ্যাপ্লাই করতে হবে, এগুলো আমরা আগে আগেই করে আসছিলাম, ঠিক আছে? এগুলো আমরা আগেই করে আসছিলাম। কিন্তু যদি আমাদের পাওয়ার যদি বেজোড় হয়, তোমাদের তোমাদের হয়তো এরকম একটা ম্যাথ প্র্যাকটিসের জন্য হয়তো অনেকে দেখতে পারো, যে sin টু দি পাওয়ার 5x এরকম যদি কোনো থাকে, অথবা cos টু দি পাওয়ার 5x এরকম যদি কোনো কিছু থাকে, তখন আমরা কি করব? চলো এই টাইপের একটা ম্যাথ আমরা করি। তো পরেরটা একটু দেখো, ম্যাথটা আগে দেখো, তারপর একটু মেথডের সাথে মিলাই নিও যে ভাইয়া কি কি করছি, আমার মেথডের সাথে এই মেথডের কথাবার্তা কি মিল আছে কিনা, ওকে? তা দেখো, sin টু দি পাওয়ার 5x এটা যদি থাকে, ভাইয়া একটু খেয়াল করো, এই sin টু দি পাওয়ার 5x কে আমি এখন ভাঙাবো হচ্ছে sin টু দি পাওয়ার 4x ইনটু sin x ইনটু dx, এভাবে ভাঙা ফেললাম। তারপর এই sin টু দি পাওয়ার 4x কে আমি লিখবো হচ্ছে, sin টু দি পাওয়ার 4x কে আমি লিখবো হচ্ছে sin স্কয়ার x হোল স্কয়ার, আর এখানে লিখবো হচ্ছে sin x dx, ওকে? ভালো মতো খেয়াল করো। তারপর এই sin স্কয়ার x হোল স্কয়ার যে আছে, এই sin স্কয়ার x এর পরিবর্তে আমি 1 - cos স্কয়ার x হোল স্কয়ার লিখলাম। তারপর এখানে আমাদের পাশে তো sin x dx আছেই, একটা sin x কে বা একটা cos x কে অলওয়েজ আমাদের আলাদা করে আনতে হবে। তারপর দেখো আমি কি কাজটা করতেছি একটু দেখো, এখন যদি আমি সিম্পল একটা সাবস্টিটিউশন করে দেই, ব্যাপারটা অনেক সোজা হয়ে যাবে। যেমন দেখো, আমি যদি এখানে cos x কে সমান সমান যদি z ধরি, তুমি এখন cos x কে ডিফারেন্সিয়েশন করে দাও, cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x dx ইজ ইকুয়াল টু dz পাওয়া যায়। তাইলে sin x dx ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, dz লিখতে পারি। এই sin x dx টা কি আমাদের কোশ্চেনে আছে? বলো, এটা কি করা যায়? জিনিসটা কি বুঝতে পারতেছো, ব্যাপারটা কি ধরতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, তাইলে দেখো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যত জায়গায় cos x আছে সব জায়গায় আমরা z বসাবো, আর এই লাস্টে যে sin x dx আছে ওইটার জায়গায় আমরা dz বসাই দিব। তাইলে dz, আচ্ছা বসাই দিই। তাইলে এখানে বসবে আমাদের 1 - z স্কয়ার হোল স্কয়ার, ওকে? 1 - z স্কয়ার হোল স্কয়ার, আর লাস্টে এখানে sin x dx এর জায়গায় dz বসাইলে dz, ওকে বসলো। আর তাইলে দেখো, এখন আমাদের সিম্পল একটা ইন্টিগ্রেশন, আর কোনো কিছু নাই। এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে যাই, dz এর মাইনাসটাকে বাইরে নিয়ে গেলাম। তারপর 1 - z স্কয়ার হোল স্কয়ারকে আমি যদি ভাঙাই, 1 - 2z স্কয়ার প্লাস z স্কয়ার হোল স্কয়ার মানে z টু দি পাওয়ার 4, আর লাস্টে থাকতেছে dz। এখন বলো, এটা কি ইন্টিগ্রেশন করা কোনো কঠিন ব্যাপার? এগুলো সিম্পল বীজগাণিতিক x টু দি পাওয়ার n এর সূত্র, এখানে x টু দি পাওয়ার n এর সূত্র, তো আমরা এখানে মুখে মুখেই করে ফেলবো ইন্টিগ্রেশন। তো দেখো, মাইনাস, এখন ভিতরে 1 কে যদি আমরা z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, অনলি z বসে যাবে। তারপর -2 থাকলো z এর
মিলাই দেখো। তারপর হচ্ছে এখন আমরা যদি করি মাইনাস যদি গুণ করে দেই মাইনাস জেড প্লাস 2 ইন্টু জেড কিউব বাই 3, তাহলে একবারই লিখি 2/3 জেড কিউব, আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বসবে, তাইলে মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, আর এখানে প্লাস সি আছে। এখন বলো জেড বলে তো কোনো কিছু নাই, জেড এর জায়গায় কি বসিয়ে দিতে হবে, এই কজ এক্স বসিয়ে দিতে হবে। তাইলে বসাই দিই মাইনাস কজ এক্স, তারপর 2/3 কস কিউব এক্স, তারপর লাস্টে হচ্ছে cos টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝতে পারছি কিনা, ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে তাড়াতাড়ি জানাও। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিম্পল সিম্পল এই অঙ্কগুলো আমাদের করে ফেলতে হবে। ওকে, চলো আমরা পরের মেথডে যাই তাইলে। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝে যাও তাহলে আমরা পরের মেথডের জন্য রেডি। পরের মেথড কিছু না, এরকমই কিছু একটা। তো এইখানে খুবই লেন্দি টাইপ হচ্ছে নিয়ম কানুন লেখা আছে, এগুলো একটু কষ্ট করে পড়ে নিবা। মেইন কথা হচ্ছে ওই আগের মতোই, যদি আমাদের এখন আগে আমাদের অঙ্কটাতে কি শুধু একটা সাইন এক্স থাকতো অথবা শুধু একটা কজ এক্স থাকতো, এখন যদি আমাদের অঙ্কগুলা সাইন টু দি পাওয়ার সামথিং আর কস টু দি পাওয়ার সামথিং এর গুণফল আকারে থাকে, তখন ওই আগের মতো কিছু একটাকে আলাদা করে cos x ইজ ইকুয়াল টু জেড ধরতে হবে, আবার কিছু একটাকে আলাদা করে মাঝে মাঝে sin x ইজ ইকুয়াল টু জেড ধরতে হবে। ঠিক আছে, যদি আমাদের পাওয়ারগুলা জোর হয়, যদি আমাদের পাওয়ারগুলা জোর হয় তখন আমাদের এই যে আগের মতো sin স্কয়ার x কে এইভাবে cos স্কয়ার x কে এইভাবে করতে হবে। আর যদি পাওয়ারগুলা ভগ্নাংশ হয় তখন আমাদের কি কাজ করতে হবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমাদের এখানে তিনটা মেথড, 2 নাম্বার মেথডটা সোজা, এগুলো আগে ভাগেই করে আসছো যে আমাদের পাওয়ার যদি জোর থাকে তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। আমরা এখন মেইনলি হচ্ছে এই 1 নাম্বার এবং 3 নাম্বার মেথড অনুসারে আমরা দুইটা অঙ্ক করাই দিব। ঠিক আছে, তো একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে এটা খেয়াল করো। ডি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0 কেন? রাহুল তুমি কি কোশ্চেন করছো আমি বুঝি নাই। ডি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, আচ্ছা ডি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0 কেন? তুমি ডিফারেন্সিয়েশন, তুমি একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কেন 0 আসে? কারণ ডিফারেন্সিয়েশন কি বোঝায়? ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের পরিবর্তন বোঝায়, কোন একটা কিছুর পরিবর্তন বোঝায়। কোন একটা কিছুর পরিবর্তন আমরা কিন্তু এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করে রাখতে পারি। ঠিক আছে, তাইলে কোন কনস্ট্যান্টের কি কোনো পরিবর্তন হইতে পারে? কনস্ট্যান্টকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কনস্ট্যান্টের কোনো পরিবর্তন নাই, সেই পরিবর্তনটা হচ্ছে 0। এই কারণে আমরা ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট আমাদের 0 চলে আসে। না, জেড তো কনস্ট্যান্ট না, আয় হায়, তোমরা এতদিন কি এটা এটা ভেবে আসছো? এখানে এক্স এর ভ্যারিয়েবলটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবলে ট্রান্সফার করে ফেলছি, জেড তো আমাদের কনস্ট্যান্ট না, জেড তো একটা ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট হইলে তো এইগুলাকে আমরা ইন্টিগ্রেশনই করতে পারতাম না। ইন্টিগ্রেশন করলে ওই যে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে যেটা চলে আসে ওইভাবে, তো এখানে ভ্যারিয়েবল না হইলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম? কি বলতেছে সব এখন? জেড আমাদের জীবনেও এখানে কনস্ট্যান্ট হবে না, জেড হচ্ছে ভ্যারিয়েবল। এই এই এক্স এর ফাংশনকে আমরা আরেকটা ভ্যারিয়েবল হিসেবে ধরে নিচ্ছি, তো অবভিয়াসলি জেড একটা ভ্যারিয়েবল হবে। এম আর এন কি? এম আর এন হচ্ছে এই যে উপরের পাওয়ার। ঠিক আছে, উপরের পাওয়ারটা এই যে আমাদের ন্যাচারাল নাম্বারে অন্তর্ভুক্ত, মানে আমাদের হচ্ছে কোন ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম কিছু একটা হবে। ঠিক আছে, চলো আমরা অঙ্ক করি তারপর বুঝতে পারবা, অঙ্ক করি তারপর বুঝতে পারবা। তো দেখো এখানে আমাদের যেটা বলছে যে সাইন কিউব এক্স আর কস কিউব এক্স এটা যদি থাকে, দেখো যদি সাইন কিউব এক্স আর কস কিউব এক্স থাকে তাহলে উপরে আমাদের যদি আমাদের পাওয়ার গুলো যদি বিজোড় হয়, তাহলে এম ইজ গ্রেটার দেন এন এর জন্য এটা, এন ইজ গ্রেটার দেন এম এর জন্য এটা, এইসব জিনিস বা অনেক হাবিজাবি জিনিসপাতি এখানে শর্তে দেওয়া আছে, তো এগুলো একটু পড়ে নিবা। কিন্তু এখানে এম আর এন তো আমাদের সমান, তো এখানে আমাদের যে কোনো একটা কিছু করলেই হয়। ঠিক আছে, যে কোনো একটাকে আমরা আলাদা করে নিব। তো দেখো এখানে আমরা কি করবো একটু ভালো করে দেখো, অথবা এগুলা প্র্যাকটিস করলে তোমাদের এত রুল মনে রাখারও দরকার নেই, তোমরা এমনি এমনি করতে পারবা। যেমন এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইন কিউব এক্স কে রাখলাম, আর কস কিউব এক্স কে আমি ভাঙাবো হচ্ছে কজ স্কয়ার এক্স আর কজ এক্স ডিএক্স। বলো এটা লিখলে কি কোনো অসুবিধা আছে? কস কিউব এক্স কে আমি কজ স্কয়ার এক্স আর কজ এক্স এরকম গুণফল আকারে লিখলাম। ওকে, আচ্ছা এখন দেখো যে কজ স্কয়ার এক্সটা আছে এটাকে প্রথমে যে সাইন কিউব এক্সটা আছে ওইটাকে তো আমি লিখলামই, কজ স্কয়ার এক্স কে আমি লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এটা লিখলেও কোনো অসুবিধা নাই, নাকি বুঝতে পারছি তো? আর লাস্টে যে কজ এক্সটাকে আলাদা রাখছি ওই কজ এক্সটাকে আমি আলাদা করে এইভাবে লিখে রাখবো। এখন দেখো আমাদের সিম্পল সাবস্টিটিউশন, বলো তো কাকে জেড ধরলে আরেকটা জিনিস পাওয়া যাবে?
দেখি তো কে কে বুঝতে পারো। কাকে জেড ধরলে আরেকটা জিনিস পাওয়া যাবে, সাইন এক্স কে জেড ধরলে কজ এক্স ডিএক্স পাওয়া যাবে। এক্স্যাক্টলি, এই তো তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমরা এখন ধরে নিব, ধরি এই সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কজ এক্স ডিএক্স চলে আসে, আর এটা সমান সমান ডিজেড। এই কজ এক্স ডিএক্স টা আমাদের কোশ্চেনের মধ্যে আছে অলরেডি, ইন্টিগ্রেশনের মধ্যে। তাহলে কজ এক্স ডিএক্স এর জায়গায় আমি সিম্পলি ডিজেড বসাই দিতে পারবো, আর বাকি জায়গায় আমি কি সাইন এক্স এর জায়গায় আমি জেড বসাইলেও এখানে চলে আসে জেড কিউব, আর এখানে চলে আসে 1 - জেড স্কোয়ার। ওকে, আর এখানে চলে আসে ডিজেড। তো দেখো গুণ করলে খুবই সিম্পল জিনিসপাতি, এখানে জেড কিউব, এখানে জেড টু দি পাওয়ার 5। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো ডিফারেন্সিয়েশন কোয়ালিটি, সরি ডিফারেন্সিয়েশন বলি কেন, ইন্টিগ্রেশন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এই জেড কিউব কে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 কেন আসছে এটা আশা করি বোঝানো লাগবে না, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। আর মাইনাস জেড টু দি পাওয়ার 5 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। এটা কি বুঝতে পারতেছি? জানো এটা কি বুঝতে পারতেছি কিনা তাড়াতাড়ি চ্যাট বক্সে জানো। ওকে, এইটাই, আর কিছু না। তাইলে এখন দেখো, এখন হচ্ছে জেড এর জায়গায় শুধু আমরা কি বসাই দিব, সাইন এক্স বসাই দিব। তাহলে বসাই দাও, এখানে বসলো হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4, এখানে বসলো হচ্ছে সাইন টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6। তাইলে আর এখানে একটা প্লাস সি বসে গেল, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল একটা জিনিস, এরকম টাইপের অঙ্ক থাকলে এখন আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, যদি পাওয়ার গুলা সমান হয় এরকম। আর পাওয়ার যদি আমাদের সমান না হয় তাইলে আমাদের কি করতে হবে দেখো, পাওয়ার যদি সমান না হয় তাইলে তখন আমাদের কি করতে হবে, ওরকম টাইপের একটা ম্যাথ দেখাই, এটা আমি অর্ধেক করে রাখবো আর অর্ধেক তোমরা করবা, ঠিক আছে? যখন আমাদের পাওয়ার এরকম অসমান হবে তখন মনে রাখবা যেই পাওয়ারটা আমাদের বেজোর আছে, যেই পাওয়ারটা আমাদের বেজোর আছে তাকে ভাঙায় আমি জোর বানাই ফেলবো, ঠিক আছে? তাকে ভাঙায় আমি জোর বানাই ফেলবো, তার মানে এটা সবসময় মনে রাখবা, যেখানে আমাদের বিজোর পাওয়ার আছে তাকে আমি ভাঙাবো, যেখানে বিজোর পাওয়ার আছে তাকে আমি ভাঙাবো। তাইলে এখানে আমি ভাঙাবো হচ্ছে সাইন কিউব এক্স কে ভাঙাবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স, কস টু দি পাওয়ার 4x রাখলাম, আর সাইন কিউব এক্স কে যে সাইন স্কোয়ার এক্স কে ভাঙাইলাম, আরেকটা তো সাইন এক্স থেকে যায়, ওই সাইন এক্স টা আমি পিছনে লিখে দিলাম, ঠিক আছে? এখন এইভাবে আমি অঙ্কটা আগাবো। তাইলে দেখো কি করা যায়, এই সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমি লিখবো হচ্ছে 1 - কস স্কোয়ার এক্স, আর এখানে কস টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4xই থাকলো, আর লাস্টে আমাদের সাইন এক্স থাকলো। এখন কি কাহিনী কি আগের মতো বুঝতে পারতেছি কি করতে হবে? এই যে এখন কাকে আমরা জেড ধরবো সাবস্টিটিউশনের জন্য, cos x কে আমরা জেড ধরবো। cos x কে জেড ধরলে এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড চলে আসে। তাইলে সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমরা হচ্ছে মাইনাস ডিজেড বসাই দিব। তাইলে দেখো মাইনাস ডিজেড বসাইলে কি চলে আসে, এখানে আমাদের cos x এর জায়গায় যদি জেড বসাই 1 - জেড স্কোয়ার, এখানে জেড টু দি পাওয়ার 4, আর সাইন এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড বসাইলে আমাদের চলে আসে হচ্ছে মাইনাস ডিজেড। বলো এটা কি এখন করতে পারবো কিনা? এটা কি করে দিতে হবে না নিজেরা করতে পারবা এখন? পারবা না? ইজি। এরপর হচ্ছে জেড টু দি পাওয়ার 4 আর জেড টু দি পাওয়ার 6 এর ফর্মুলা এক্স্যাক্টলি এই যে এরকমের মতো, এটার মতোই, ঠিক আছে? বোধ যদি বিজোড় থাকে তাইলে এই যে বোধ যদি বিজোড় থাকে তাইলে তো এই যে এইটাই যে কোনো একটাকে ভাঙাবা, ঠিক আছে? বোধ বিজোড় থাকলে যে কোনো একটাকে ভাঙাবা, মেইন কাহিনী হচ্ছে আমাদের বিজোড়টাকে ভাঙাইতে হবে, ঠিক আছে? জোড় থাকলে আমাদের কোনো ঝামেলা নেই, বিজোড় থাকলে ওইটাকে ভাঙাইতে হবে, যে কোনো একটা বিজোড়কে ভাঙাইলেই তোমার কাজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে এই বাকি কাজটা কি করে নিতে পারবো, বাকি কাজটা কি করে নিতে পারবো কিনা আমাকে জানো। একজন জিজ্ঞেস করছে ভাইয়া একটা যদি পাওয়ার 1 আরেকটা যদি স্কয়ার যুক্ত থাকে বা পাওয়ার যুক্ত থাকে তখন হচ্ছে কি করতে হবে, তখন হচ্ছে এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে হবে, যেটা স্কয়ার আছে সেটা কিভাবে ভাঙায় ফেলতে হবে, ঠিক আছে? এছাড়া আর কোনো উপায় নেই। ওকে, তাইলে এটা তোমরা করে ফেলবা, এটা তোমাদের প্র্যাকটিস প্রবলেম, ঠিক আছে? এরপর তোমাদের বলছিলাম আরেকটা মেথড দেখাবো, এই যে লাস্টে যদি আমাদের এম আর এন যদি দুইটাই ভগ্নাংশ আকারে থাকে, এতক্ষণ আমরা দেখছিলাম সাইনের পাওয়ার আর কজের পাওয়ার হচ্ছে আমাদের কোন একটা পূর্ণ সংখ্যা থাকতো, ঠিক আছে? সাইন কিউব কস কিউব সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 এরকম কিছু একটা থাকতো। কিন্তু আমাদের সাইনের পাওয়ার আর কজের পাওয়ার যদি এরকম ভগ্নাংশ আসে তখন আমাদের কি করতে হবে, করণীয়টা হচ্ছে ভগ্নাংশ দুইটা যোগ করে তাকে যদি মাইনাস করে দেই, যেই ভ্যালুটা আসবে সেক টু দি পাওয়ার ওই ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে উপরে নিচে গুণ করে দিব,
ঠিক আছে, লব হরকে উপরে নিচে গুণ করে দিব। তাইলে অঙ্কটা একটু দেখি, তাইলে এই মেথডটা একটু মাথায় রাখতে পারবা। ঠিক আছে, তো দেখো এটা একটু অন্যরকম, মেথডটা মাথায় রাখতে হবে। তো এই টাইপের অঙ্ক হচ্ছে এরকম, কিন্তু এটা দেখতে তো এখন কোশ্চেন করবা তোমরা যে ভাই এটা তো সাইন টু দি পাওয়ার সামথিং কস টু দি পাওয়ার সামথিং এর মতো নাই। না থাকুক, আমরা বানাই নিতে তো পারি। তো দেখো কিভাবে বানাই নিতে পারি। এখানে আমরা দেখতেছি টেন, এই যে টেন ইনভার্স রুট ওভার টেন এক্স কে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার কজ এক্স লিখতে পারি। আর নিচে আমাদের সাইন এক্স আর কজ এক্স আছে। ওকে, আর লাস্টে আমরা ডিএক্স লিখে দিলাম। এখন দেখো সাইন এক্স মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার হাফ এক্স, আর কজ এক্স মানে হচ্ছে কস টু দি পাওয়ার হাফ এক্স। এই কজ এক্সটাকে আমি নিচে হরের সাথে লিখলাম, ভগ্নাংশের জিনিসপাতি, যে কজ এক্সটাকে আমি হরের সাথে লিখতে পারি। তাইলে কস টু দি পাওয়ার হাফ এক্স আমাদের থাকলো, আবার হরে আমাদের একটা সাইন এক্স আছে, আবার একটা কজ এক্স আছে। কাহিনী কি বুঝলাম? এইভাবে আমরা লিখে রাখলাম। এখন দেখো তো সাইনের পাওয়ার যদি আমরা অ্যাপ্লাই করি, সাইন এখানে সাইনের পাওয়ার হচ্ছে হাফ আর নিচে এখানে সাইনের পাওয়ার হচ্ছে 1, তাইলে দুইটা যদি ভাগ আকারে থাকে পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, সূচকের ধর্ম। সাইনের উপর হাফ, এখানে সাইনের উপর পাওয়ার হচ্ছে 1, তাহলে হাফ মাইনাস 1 আলটিমেটলি আমাদের থাকতেছে সাইনের উপর মাইনাস হাফ এক্স। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের নিচে কি আছে, আরেকটা কালি দিয়ে যদি তোমাদের বুঝাই, এখানে কসের পাওয়ার হচ্ছে হাফ আর এখানে কসের পাওয়ার হচ্ছে 1, তাইলে দুইটা গুণ আকারে আছে, দুইটা গুণ আকারে থাকলে পাওয়ার দুইটা কি হবে, যোগ করতে হবে। তাহলে হাফ আর 1 যোগ করলে কি হয়, 3/2 হয়। তাইলে নিচে হচ্ছে cos 3/2, এই cos 3/2 টাকে যদি আমি cos টু দি পাওয়ার 3/2 টাকে যদি আমি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলে cos টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু এক্স ডিএক্স। বলো এই সূচকের হাবিজাবি কি বুঝতে পারছি কিনা, তাড়াতাড়ি আমাকে জানাও। সূচকের হাবিজাবি বুঝতে পারছি কিনা জানো। এই আবার একটু, যারা রিপিট করতে বলতেছে একটু দেখো। এই এখানে তো কোনো কিছু না, এখানে হচ্ছে আমরা সাইনের এই যে উপরে tan x টাকে সাইন বাই কসে ভাঙাইছি, এই যে সাইনের পাওয়ার হাফ কসের পাওয়ার হাফ, তারপর সবকিছুকে আমরা পাওয়ারের জিনিস পাতি। এই যে এখানে হাফ আর নিচে 1 বিয়োগ হয়ে মাইনাস হাফ হয়ে গেল, আর এখানে এই 1 আর এখানে কসের পাওয়ার হাফ, দুইটা যোগ হয়ে 3/2, উপরে লবের সাথে নিয়ে গেলে মাইনাস 3/2, সূচক তো আর তেমন কিছু না। ওকে, তাইলে দেখো এখন কি আমাদের এই জিনিসটা কি ওই আগের মতো চলে আসছে, এখন কি মেথডের মতো মনে মনে হচ্ছে। এম আর এন উভয় যদি ভগ্নাংশ হয়, তাইলে আমাকে মাইনাস এম প্লাস এন এর মান বের করতে হবে। তাইলে এখানে এম এর মান হচ্ছে মাইনাস হাফ আর এন এর মান হচ্ছে মাইনাস 3/2। তাইলে আমি এখানে একটু রাফ করি, একটু দেখো এখানে একটু রাফ করি। এখানে যদি রাফ করি তাহলে এখানে মাইনাস হাফ আর এখানে মাইনাস 3/2, দেখো এটা দুইটা যোগ করলে আমাদের কত আসে বলো তো, দুইটা যোগ করলে আমাদের উপরে -4 নিচে 2, তার মানে -2 চলে আসে। কিন্তু আমাকে মাইনাস এম প্লাস এন এর মান বের করতে হবে, সামনে যদি একটা মাইনাস দিই তাহলে এখানে মাইনাসে মাইনাসে আমাদের +2 হয়ে যাচ্ছে। তাইলে আমাকে এখন কি করতে হবে, উপরে নিচে লব হরকে sec স্কয়ার এক্স দ্বারা গুণ করতে হবে, sec স্কয়ার এক্স দ্বারা গুণ করতে হবে। কাহিনী কি বুঝতে পারতেছি, sec স্কয়ার এক্স। তাইলে দেখো এই দুইটা পাওয়ারের, দুইটা ভগ্নাংশের পাওয়ারের যোগফল যাই আসুক না কেন, পাওয়ারটা যদি জোড় হয়, ওই sec স্কয়ার এক্স দ্বারা এই পাওয়ারটাকে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। মানে এই sec স্কয়ার এক্স দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দিতে হবে। এটাই হচ্ছে মেথড, এটাই হচ্ছে আমাদের মেথডটা। ওকে, আশা করি বুঝতে পারছি। লাস্টের লাইনটা বুঝি নাই, লাস্টের লাইনটা, আচ্ছা লাস্টের লাইনে ইন্টিগ্রেশন দেই নাই, আচ্ছা এটা দিয়ে নিব, সমস্যা নেই। সিনথিয়া বলতেছে লাস্টের লাইন বুঝি নাই। সিনথিয়া এখন এক কথা বারবার বললে কেমন লাগে, দেখো এখানে হচ্ছে আমি পাওয়ার গিয়ে করছি, উপরে সাইনের পাওয়ার হাফ, নিচে সাইনের পাওয়ার 1, তাহলে এটা কি এইভাবে করলে সাইন টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু এক্স চলে আসে, আর নিচে কজের পাওয়ার হাফ আর এখানে কজের পাওয়ার 1, তাহলে কস টু দি পাওয়ার হাফ প্লাস 1 চলে আসে। নাও তোমার জন্য হচ্ছে ভেঙে করে দিলাম, এখন কি বুঝতে পারতেছো। তাইলে হাফ মাইনাস 1 মিলে এই যে মাইনাস হাফ, আর কস হাফ প্লাস 1 মিলে কস 3/2, এই কস 3/2 কে আমি উপরে নিয়ে গেছি লবের সাথে, এই কারণে মাইনাস 3/2 হয়ে গেছে। এই জিনিস, এটা তো সূচক, এত তো না বুঝার কিছু নেই। এখানে ইন্টিগ্রেশন দেই নাই, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে নিলাম। এখন দেখো তাইলে আমাদের পাওয়ার দুইটার যোগফল জোর চলে আসতেছে, sec স্কয়ার এক্স দ্বারা গুণ করে নিব। ঠিক আছে, sec স্কয়ার এক্স দ্বারা গুণ করে নিব। তাইলে দেখো sec স্কয়ার এক্স দ্বারা গুণ করি, তাইলে sec স্কয়ার এক্স দ্বারা যদি গুণ করি, দেখো আমি এই জিনিসটাকে একটু একটু সাজাই লিখবো। এই সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ, আমি মাইনাস হাফ আর মাইনাস 3/2 টা আনছি হচ্ছে এই হিসাব নিকাশ করার জন্য, কিন্তু এটাকে আমি চাইলে নিচে হরে
সাইন টু দি পাওয়ার হাফ এক্স আর কস টু দি পাওয়ার 3/2x লিখলে কি কোনো অসুবিধা আছে? এই যে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ 1/sin টু দি পাওয়ার হাফ এক্স লিখলাম, কস টু দি পাওয়ার মাইনাস 3/2 1/cos টু দি পাওয়ার 3/2x লিখলাম, কোনো অসুবিধা নাই, dx লিখলাম। এখন আমরা কি করব, এই যে আমাদের মেথডটা কি ছিল, মেথডটা ছিল হচ্ছে উপরে নিচে আমরা কি করতেছি, sec স্কয়ার x দ্বারা গুণ করতেছি। তাইলে দেখো এই উপরে sec স্কয়ার x দ্বারা গুণ করলাম, নিচেরও এই পুরাটাকে sec স্কয়ার x দ্বারা গুণ করলাম। dx টা তাইলে একটু পরে লিখি, ঠিক আছে, উপরে নিচে sec স্কয়ার x দ্বারা গুণ করলাম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাও। প্রথমে পাওয়ারের হিসাব নিকাশ এরকম ফর্মে আনলাম, ফর্মে এনে দেখাইলাম যে কি কি করতে হবে ওই মেথডের সাথে মিলে, sec স্কয়ার x দ্বারা এইভাবে গুণ করতে হবে এটা আমরা ভেরিফাই করলাম, তারপর আমরা sec স্কয়ার x দ্বারা গুণ করলাম। ঠিক আছে, বলো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছি কিনা জানো। ওকে, মেথড গুলা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই মেথড কিভাবে আসছে, এগুলা কিন্তু এইভাবেই আসে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করার জন্য এই মেথড গুলাই মাথায় রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। sec স্কয়ার x, এই sec স্কয়ার x দ্বারা কেন গুণ করতে হবে, এই কেনর কোনো উত্তর নাই, এটা হচ্ছে আমাদের মেথডে বলছে এই পাওয়ারের যোগফল যেটা আসবে ওই পাওয়ার ওই সেকের উপর পাওয়ার ওইটা রেখে আমাদের গুণ করে দিতে হবে, এটাই মেথড। কেন গুণ করতে হবে এটার কোনো অ্যান্সার নাই, মেথড আমাদের এটা বলছে এই মেথডেই করতে হবে, ঠিক আছে। তো এই sec স্কয়ার x, এই যে পাওয়ারের যোগফল 2 চলে আসছে sec স্কয়ার x দ্বারা, sec টু দি পাওয়ার 2 দ্বারা আমি গুণ করে দিচ্ছি এই কারণেই। এখন চলো বাকি ম্যাথটা করি আমরা। বাকি ম্যাথ করার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো কি করা যায়, এই যে উপরে তো sec স্কয়ার x আছেই, sec স্কয়ার x dx এটা রাখলাম, সবাই একটু এখন দেখো ভালো করে, নিচে এই sec স্কয়ার x কে আমি হচ্ছে 1/cos স্কয়ারে ভাঙাই, sec স্কয়ার x কে 1/cos স্কয়ারে ভাঙাই, তাইলে sin টু দি পাওয়ার হাফ x cos টু দি পাওয়ার 3/2x, আর sec স্কয়ার x কে আমি যদি 1/cos স্কয়ার x লিখি, ভাইয়ারা একটু চিন্তা করো, sec স্কয়ার x কে 1/cos স্কয়ার x কে cos স্কয়ার x এ লিখলাম, তারপর এই cos টু দি পাওয়ার 3/2 আর নিচে cos টু দি পাওয়ার 2, দুইটা যদি ভাগ করে দেই পাওয়ার গুলা বিয়োগ করতে হয়, বলো তো 3/2 আর 2 যদি বিয়োগ করি কত চলে আসে, 3/2 আর 2 যদি বিয়োগ করি কত চলে আসে, এটা তোমাদের বলতে হবে, তোমাদের কাছ থেকে জানতে চাই, কারণ তোমরা অনেকেই হচ্ছে পাওয়ার হিসাব নিকাশ বুঝো না, সূচকের এইগুলা কেন বুঝো না এটাই আমি বুঝি না। 7-8 এর জিনিসপাতি সূচকের ধর্ম, মাইনাস হাফ চলে আসে, ঠিক তো, মাইনাস হাফ, ওকে মেনে নিলাম, তোমরা বলতেছো মাইনাস হাফ, আমিও মেনে নিচ্ছি মাইনাস হাফ, তাইলে আমাদের এখানে cos টু দি পাওয়ার মাইনাস হাফ চলে আসে, ঠিক আছে, উপরে sec স্কয়ার x dx আছে আর নিচে একটা sin টু দি পাওয়ার হাফ x আছে, আর এখানে এই দুইটা জিনিস পাওয়ার যদি আমি বিয়োগ করি, ভাগ আকারে যেহেতু আছে পাওয়ার বিয়োগ করলে আমার কত চলে আসে, তোমরাই বলছো cos টু দি পাওয়ার মাইনাস হাফ x, ওকে, cos টু দি পাওয়ার মাইনাস হাফ x। এখন একটু চিন্তা করো তো, এই sin টু দি পাওয়ার হাফ x আর cos টু দি পাওয়ার মাইনাস হাফ x এই দুইটাকে মিলে আমি কি tan টু দি পাওয়ার হাফ এক্স চিন্তা করতে পারি না, বলো এটা কি বুঝি কিনা। এটাও যদি না বুঝো চিন্তা করো, cos টু দি পাওয়ার হাফ এক্স কে মাইনাস হাফ এক্স কে 1/cos টু দি পাওয়ার হাফ এক্স চিন্তা করো, এই cos টু দি পাওয়ার হাফ এক্স কে 1/cos টু দি পাওয়ার হাফ এক্স চিন্তা করো, তাহলে sin টু দি পাওয়ার হাফ এক্স ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার হাফ এক্স tan টু দি পাওয়ার হাফ এক্স, কাহিনী কি বুঝতে পারছি, এই এখানে একটা হাফ হবে এখানে স্কয়ার হবে, এটা কি বুঝতে পারছি, ওকে বুঝতে পারছি। এখন বলো এখানে কাকে জেড ধরলে আরেকটা জিনিস পাওয়া যাবে, এখন আমাদের সাবস্টিটিউশনের জিনিসটা আমি এখানে লিখে দিই, এখানে আমাদের কাকে জেড ধরলে আরেকটা জিনিস পাওয়া যাবে, যদি বলো যে tan x কে যদি আমরা জেড ধরি, tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx dz পাওয়া যায়, যেই sec স্কয়ার x dx টা অলরেডি আমাদের কোশ্চেনের মধ্যে আছে, তাইলে ইন্টিগ্রেশন অফ এটা যদি আমরা করি, তাইলে এখানে যদি আমরা সাবস্টিটিউশন করে দিই, সাবস্টিটিউশন করলে উপরে sec স্কয়ার x dx এর পরিবর্তে dz বসাই দিলাম, আর নিচে যে আমাদের tan টু দি পাওয়ার হাফ x আছে এই tan x এর জায়গায় যদি আমি z বসাই দেই, তাহলে আমার z টু দি পাওয়ার হাফ আসে, z টু দি পাওয়ার হাফ মানে কি রুট ওভার z, z টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার z, যেটার ফর্মুলা হচ্ছে 2 রুট ওভার z প্লাস c, তাইলে এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা কি চলে আসবে, অ্যান্সারটা আমি এখানে লিখে দিই, অ্যান্সারটা আমাদের চলে আসবে হচ্ছে 2 রুট ওভার z প্লাস c, তার মানে হচ্ছে 2 রুট ওভার z এর জায়গায় কত ধরছিলাম tan x, এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 2 রুট ওভার tan x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো কাহিনী কি বুঝি কিনা, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 2 রুট ওভার tan x প্লাস c, বুঝতে পারছি। মাইনাস এম প্লাস এন যদি বিজোড় হয় তাহলে ওইটার কোনো মেথড নাই, যে কোশ্চেনটা করছো জেনে রাখো, তোমাদের একটা নির্দিষ্ট মেথড আছে, ঠিক আছে, যেসব নির্দিষ্ট মেথডের আন্ডারে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলাই কিন্তু পরীক্ষায় আসবে,
তুমি ইচ্ছা করলেই যে কোনো ফাংশনকে যে মনের মতো একটা ফাংশন বানাইলা ওইটাকেই কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবা না, ঠিক আছে? আলাদা আলাদা ইন্টিগ্রেশনের যে মেথড আছে ওই মেথডগুলোর মতো অঙ্কগুলাই কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। এখন তুমি যদি নিজের মতো বানায় নাও বা বলো যে ভাইয়া আমরা তো বুঝলাম যে সেকেস এই উপরে যদি আমাদের পাওয়ারের যোগফল যদি জোর আসে তাহলে আমরা সেক স্কোয়ার এক্স দ্বারা বা সেক টু দি পাওয়ার ওইটা দ্বারা গুণ করে দিব, যদি বিজোড় আসে ওইটার কোনো মেথড নাই, ওইটার কোনো মেথড তোমাদের বইয়ে শিখানো হয় নাই, ঠিক আছে? ওইটা যদি কোনো বিজোড় চলে আসে ওইটার কোনো সমাধান নাই, ঠিক আছে? তো ওইরকম টাইপের কোনো ম্যাথও আসবে না, তো ওইটা নিয়ে কোনো চিন্তারও কারণ নেই। কাহিনী কি বুঝলাম? আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায় শিওর। আচ্ছা, তো থ্যাঙ্কস রামিম। যেটা রামিম বলতেছিল একটু আগে যে তোমাদের যে কোনো একটা ফাংশন দিল আর সেটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, ব্যাপারটা এরকম না। তো তোমাদের মধ্যে থেকে আমরা আসলে দুই ধরনের ওপিনিয়ন পাইছি। তো ম্যাক্সিমামের যে ওপিনিয়ন এবং যেটা আমি এক্সপেক্ট করছিলাম, ওইটাই মোটামুটি ভালো মতো ফলো করতেছি। তো তোমরা আর বাকি যে রাইটারদের বই সেগুলো ফলো করলে দেখবা যে ওই বইগুলাতে এই প্রতিস্থাপনে এতগুলা টাইপও নাই এবং এতগুলা ম্যাথও নাই। সত্যি কথা বলতে যে ইন্টারমিডিয়েট লেভেলে এতগুলা ইন্টিগ্রেশনের ম্যাথ, এত টাইপের ইন্টিগ্রেশনের ম্যাথ করাও লাগে না। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আমরা কেন পড়তেছি, কেন পড়তেছি? এটার বড় কারণটা হচ্ছে যে উদ্ভাসে আমরা সবসময় একটু অ্যাডভান্স পড়াই। তোমরা দেখবে যে উদ্ভাসের যারা একাডেমিক স্টুডেন্ট তারা সবসময় একটু বেশি বেশি পড়ে, সেটা নর্মাল কারিকুলাম বা নর্মাল ইয়ে থেকে। তো তোমাদের মধ্যে আবার আরেকটা ধরনের ওপিনিয়নও পাওয়া গেছে যে আমরা নাকি হচ্ছে যে স্কিপ করতেছি বা সহজ ম্যাথ গুলা করাইতেছি। তো এই ধারণাটা ভাই একদমই ভুল। যে বা যারা ভাবতেছো যে আমরা টাইপ কমায় করতেছি বা স্কিপ করতেছি, এরকম কিছু আসলে হয় না ভাই, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে, মানে আমরা দিতে পারি। তোমরা একটু বইটা ভালো করে ফর্মুলা গুলা যদি একটু ভালো করে দেখো, যেমন তোমরা বলতেছো যে ভাইয়া আপনি তো শুধু একটা ম্যাথ করাইলেন, তাইলে বইয়ে তো অনেকগুলা ম্যাথ আছে। এখন ভাই অনেকগুলা ম্যাথ থাকলো, তুমি যখন একটা ম্যাথ আমি তোমাকে করাই দিচ্ছি, এটা কিন্তু এখন তোমরা আর 1 2 এর বাচ্চা নাই যে আমি তোমাকে ধরে ধরে উদাহরণে মনে করো অনুশীলনীতে 40টা ম্যাথ আছে, 40টা ম্যাথই করাই দিব। আমি তোমাকে একটা টাইপের ম্যাথ করাই দিব, এরপর যদি 40টা 50টা যতগুলা ম্যাথ আসুক আমরা যাতে করতে পারি, ওই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে করতে হবে। আচ্ছা, আরেকটা তোমাদের অ্যানাউন্সমেন্ট ছিল, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমরা মেবি গত ক্লাসেই শুনছো আর অনেকে ইন্টারেস্টেডও ছিল, তো ওই জন্য শাহিন ভাই আমাকে বললেন যে ফর্মালি আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এখন তো দেখতেছো আস্তে আস্তে ভালোই শীত পড়তেছে। তো শীতের সময় আসলে বেসিক্যালি সমস্যা হয় আমাদের উত্তরবঙ্গে মানুষ যারা আছে, দেখো যে ওইখানে অনেক টেম্পারেচার কমে যায়, বা তোমার দক্ষিণবঙ্গে ভালোই শীত পড়ে। সবচেয়ে বেশি সমস্যা যাদের হয় যারা হচ্ছে যে সুবিধা বঞ্চিত গোষ্ঠী। তো আমরা উদ্ভাস থেকে সবসময় চেষ্টা করি তাদের জন্য কন্ট্রিবিউট করার। যখন ফিজিক্যালি ক্লাস হইতো তখন আমরা আসলে দেখা যাইতো ব্রাঞ্চেই তোমরা স্টুডেন্ট যারা তারা পুরানো শীতের কাপড় বা নতুন কাপড় বা ফাইন্যান্সিয়াল হেল্পও হয়তো বা করতা। তো এখন ওইটা তো আর ওইভাবে নেওয়া পসিবল না। কিন্তু তোমরা যদি কোনো হেল্প করতে চাও তাহলে তোমার আশেপাশে যে উদ্ভাসের ব্রাঞ্চটা আছে সেইখানে গিয়ে তুমি শীত বস্ত্র বা যে কোনো তোমার যেটা ইচ্ছা সেটা কন্ট্রিবিউট করতে পারো। ব্রাঞ্চগুলো নর্মালি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা হচ্ছে যে 25 ডিসেম্বর পর্যন্ত এই শীত বস্ত্রগুলা কালেক্ট করব, তারপর জানুয়ারি
মাসের সামনের সপ্তাহে মানে শুরুর দিকের সপ্তাহে সেগুলো বিতরণ করা শুরু হয়ে যাবে। তো যারা ইন্টারেস্ট দেখাইছো যে এইটাতে কন্ট্রিবিউট করার ব্যাপারে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যদি কোনো প্রশ্ন থাকে তারপরে তুমি শাহিন ভাইয়ের সাথে বা তোমার আশেপাশে যে ব্রাঞ্চ আছে ওই ভাইদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, তাহলে আরো ডিটেলস তোমরা জেনে নিতে পারবা। তো আমরা কোনো এখানে বিকাশ বা অন্য কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা করতেছি না, কারণ এইখানে আসলে ওইভাবে যদি আমরা পেমেন্টের ব্যবস্থা করি ওইখানে স্বচ্ছতা মেনটেন করাটা বা ট্রানজেকশন গুলো ট্র্যাক রাখাটা আসলে টাফ হয়ে যায়। তো তোমরা যেটা কন্ট্রিবিউট করতে চাও একটু কষ্ট করে উদ্ভাসের তোমার যে ব্রাঞ্চটা কাছাকাছি হয় সেই ব্রাঞ্চে কন্ট্যাক্ট করলেই হবে। ভাইয়ারা অনেক হেল্পফুল। তুমি এখন দেখো, তুমি নিজে যাই পারো সেটাই সাহায্য করো, মানুষকে সাহায্য করার মন মানসিকতা থাকাটাই মেন। তুমি তোমার পজিশন থেকে যতটুকু পারো সেটাই আলহামদুলিল্লাহ। ওকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। সরি আমি আমি অনেকটা সময় নষ্ট না না করলাম। না না, সময় নেই, সমস্যা নেই। থ্যাংক ইউ শাওন ভাইয়া, ঠিক আছে, ভালো কথা বলছে শাওন ভাই অনেক। আর প্রথম দিকে যে কথাটা বলছে, হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে তোমাদের একটু মেনে নিতে হবে যে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো কিন্তু এরকমই, ঠিক আছে। তুমি যেসব অঙ্ক ডিফারেন্সিয়েশন করে আসছো, দেখা গেছে ডিফারেন্সিয়েশনে মন মতো একটা অঙ্ক দিয়ে দিলাম, বানায় বানায় দিয়ে দিছি, তোমরা যে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারছো, ঠিক আছে। কিন্তু যারা হচ্ছে কোশ্চেন করে ইন্টিগ্রেশনের, তারা কিন্তু এরকম মন মতো ফাংশন দিয়ে দেয় না, ঠিক আছে। যারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে কোশ্চেন করে, তোমাদের স্যার ম্যাডাম বা হচ্ছে উদ্ভাসে যারা কোশ্চেন লেভেলে থাকে, তারা কিন্তু এরকম টাইপ মেনটেন করেই দিয়ে দেয়। তো এইসব চিন্তা কখনো করবা না যে ভাইয়া এরকম হইলে কি হবে, এরকম হইলে কি হবে। যেটা তোমরা টাইপের মতো করে আসছো ওগুলাই যদি প্র্যাকটিস করো, ওগুলার মধ্য থেকেই হচ্ছে তোমার অঙ্কগুলা চলে আসবে, ঠিক আছে। আর সব অঙ্ক তো করে দেওয়া সম্ভব না, তোমাকে টাইপ গুলা হচ্ছে বুঝাই দিচ্ছি, এরকম রিলেটেড কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি, একটা বা দুইটা ম্যাথ দেখাই দিচ্ছি, বাকিগুলা তো নিজেরাও করতে পারবা, ঠিক আছে। ওই তো যেটা বললো, তোমরা তো এখন ছোট বাচ্চা না যে সবগুলি করাই দিতে হবে। তো এতটুকু আশা রাখি যে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে। তো সেই আশা নিয়ে হচ্ছে আমরা আগাচ্ছি। তো দেখো, তোমাদের ব্রেক দিব, এই একটা মেথড দেখায়, তারপর আমি একটা ব্রেক দিব, কারণ এই মেথডটা হচ্ছে খুবই সহজ একটা মেথড। তো এই মেথডটা একটু দেখো, খেয়াল করো। ব্রেক দিব দেখো, এই মেথড 10 খুবই ছোট একটা মেথড, খুবই ছোট্ট একটা মেথড। যে এতক্ষণ আমরা দেখছিলাম সাইন টু দি পাওয়ার সামথিং, কস টু দি পাওয়ার সামথিং রিলেটেড যে কোনো হাবিজাবি থাকলে সেখানে আমরা হচ্ছে ওইসব কাজ কারবার করতাম। কিন্তু আমাদের যদি টেন টু দি পাওয়ার এন কট টু দি পাওয়ার এন থাকে, টেন টু দি পাওয়ার এন কট টু দি পাওয়ার এন থাকে, তখন আমাদের কি করতে হবে? এরূপ আকারে থাকলে তখন আমাদের এই যতই পাওয়ার থাকুক না কেন, একটা টেন স্কোয়ার বা কট স্কোয়ারকে আমি আলাদা সরাই আনবো। তারপর ওই টেন স্কোয়ার আর কট স্কোয়ারের জায়গায় এই সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, কট স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এটা আমরা বসাই দিব, ঠিক আছে। তাইলে দেখো, এটা যদি বসাই দিই, তাইলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি একটু ভালো করে খেয়াল করো। এটা আমরা করতে পারি হচ্ছে এই যে, যেটা আমাদের মেথড বলে, একটা টেন স্কোয়ার কে আমরা হচ্ছে আলাদা করে নিয়ে আসবো। এই যে আলাদা করে নিয়ে আসলাম, টেন কিউব কে আমি টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডিএক্স আমি ভেঙে ফেললাম। তারপর কি করব বলতেছিল, এই টেন স্কোয়ার এক্স এর জায়গায় আমরা সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিব। তাইলে এই টেন এক্স থাকলো, আর টেন স্কোয়ার এক্স এর জায়গায় আমি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বসাই দিলাম। ওকে, এই তো বসাই দিলাম। এখন দেখো গুণ করে দেই, সিম্পলি যদি গুণ করে দেই, একটা টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলো। আর এইখানে আমাদের আছে হচ্ছে একটা, আবার যদি মাইনাস মাইনাস ওয়ানের সাথে যদি গুণ করে দিই, একটা মাইনাস টেন এক্স থাকবে। ওকে, এটা আমাদের থাকলো। এখন দেখো, দুইটা যদি আলাদা আলাদা আমরা ইন্টিগ্রেশন করি, টেন এক্স আর এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স। এখন দেখো, দুইটার ইন্টিগ্রেশন করা কিন্তু খুবই সোজা। এখানে আমাদের একটা সিম্পল সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে হবে। টেন কে যদি আমরা জেড ধরি, ওইখানে আমরা সেক স্কোয়ার এক্স পেয়ে যাবো। যদি পাশে একটু দেখাই দিই, এই যে দেখো, টেন এক্স কে যদি আমরা জেড ধরি, তাইলে আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? ডিজেড পাবো, ঠিক আছে। এই সেক স্কোয়ার এক্স ডিএক্স টা অলরেডি আছে, তাহলে এটার পরিবর্তে আমরা ডিজেড লিখবো, আর টেন এক্স এর পরিবর্তে আমরা জেড লিখবো। আর এই মাইনাস টেন এক্স এর ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব? এটা কিন্তু আমরা আগের অঙ্কের গুলাতে করে আসছি, আগের একটা মেথডে করে আসছি। তোমাদের কি মনে আছে, যখন আমরা একদম ফার্স্ট ক্লাসের লাস্টের দিকে না, সেকেন্ড ক্লাসের হচ্ছে প্রথম দিকে কয়েকটা ম্যাথ দেখছিলাম, ফার্স্ট ক্লাসে
হ্যাঁ ফার্স্ট ক্লাসের লাস্টের দিকে, সরি আমি মেথড হচ্ছে ভুলে গেছি, দেখো কোন ক্লাসে করাইছিলাম ওইটা ভুলে গেছি। এই যে এরকম একটা মেথড করাইছিলাম, মনে পড়ে কিনা একটু খেয়াল করো। একটু পাশে আমি রাফ করি। উপরে এফ প্রাইম অফ এক্স আছে, নিচে এফ অফ এক্স আছে, আর এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তখন এটা কি আমরা ln এফ অফ এক্স প্লাস সি ওইভাবে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতাম, তাই না? এরকম একটা মেথড তোমরা পড়ে আসছো না? এখন দেখো তো, এরকম ভাবে তোমাদেরকে কটেক্স এর সূত্র করাইছিলাম, কটেক্স এর সূত্র চলে আসছিল, কটকে যদি তুমি কস বাই সাইনে ভাঙাও তাহলে দেখা যায় নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা চলে আসে। তখন তুমি দেখতা cot x কে আমরা লিখতে পারি হচ্ছে ln sin x প্লাস c, ঠিক আছে? একইভাবে যদি তুমি tan x কে ডিফারেন্সিয়েশন করো, tan x কে যদি ইন্টিগ্রেশন করো, tan কে ইন্টিগ্রেশন করলে দেখো কি চলে আসে। এটা একটু পাশে আমি এলাবোরেট করে দেখাই দিচ্ছি, তো একটু মনোযোগ দাও। tan কে আমি লিখতে পারি হচ্ছে sin বাই cos, ঠিক আছে? তাহলে তুমি একটু খেয়াল করো, নিচেরটাকে যদি আমি f অফ x ধরি, নিচেরটাকে যদি f অফ x ধরি, উপরেরটা কি f প্রাইম অফ x চলে আসে? যদি cos x কে আমরা f of x ধরি, f prime of x কত চলে আসে? মাইনাস sin x চলে আসে, ঠিক কি না? মাইনাস sin x চলে আসে, কিন্তু উপরে তো মাইনাস সাইন নাই। তো কোনো চিন্তার কারণ নেই, উপরে একটা মাইনাস আনলাম, সামনে একটা মাইনাস ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে? তাইলে দেখো, এই এখন যদি আমি cos x কে f of x ধরি, তাইলে এই মাইনাস sin x কে কি আমি f prime of x চিন্তা করে নিতে পারবো না? তাইলে দেখো তো, এটা কি আমাদের এই ফর্মুলার মতো এখন মনে হচ্ছে কিনা, যে ইন্টিগ্রেশন অফ উপরে f prime of x নিচে f of x dx, তাইলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি মাইনাস ln এই f of x এর জায়গায় কি হবে? cos x প্লাস c, এরকম কিছু একটা হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ tan x, এটা কিন্তু আমাদের একটা ফর্মুলার মতোই মনে রেখে দিবা, ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় ডাইরেক্ট অ্যাপ্লাই করলেও কোনো অসুবিধা হবে না। যে ইন্টিগ্রেশন অফ cot x কত, এটা হচ্ছে আমাদের ln sin x প্লাস c। ইন্টিগ্রেশন অফ tan x কত, এটা হচ্ছে আমাদের মাইনাস ln cos x, বা মাইনাসকে যদি তুমি এখন cos এর পাওয়ার হিসেবে নিয়ে যাও, তুমি এখন খেয়াল করো, মাইনাসকে যদি cos এর পাওয়ার হিসেবে নিয়ে যাও, cos, তাইলে এটা কি হয়ে যাবে? cos x টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কি 1 বাই cos x, 1 বাই cos x মানে কি sec x, ঠিক আছে? তার মানে তুমি tan x কে তুমি ln sec x প্লাস c ও লিখলেও কোনো অসুবিধা নাই, ln sec x প্লাস c লিখলেও কোনো অসুবিধা নাই। মাইনাসটাকে পাওয়ার হিসেবে নিয়ে গেলে cos x টার উল্টা sec x হয়ে যায়। বলো এটা কি সবাই বুঝছি কিনা? tan x কে ডিফারেন্সিয়েশন করলে কিভাবে ln sec x প্লাস c চলে আসে, এটা কি বুঝছে, মনে আছে কিনা বা মনে পড়ছে কিনা একটু জানাও তো। এই তো অনেকের মাথায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই যে মেথড, যাদের মেথড ভুলে গেছো তারা কিন্তু এখন এটা বুঝবা না। এটা কিন্তু আমাদের ওই ফর্মুলা হিসেবেই চলে আসছে, ঠিক আছে? তো তাদের যারা বুঝো নাই তাদেরকে রিকোয়েস্ট করব, একদম ফার্স্ট ক্লাসের লাস্টের দিকে যে মেথডটা দেখাইছিলাম, এই দুইটা সূত্র দেখাইছিলাম, ওই দুইটা সূত্র দেখবা, ওই দুইটা সূত্র রিলেটেড দুইটা ম্যাথ আমরা করাইছিলাম, ওই দুইটা ম্যাথও দেখবা, তাইলেই দেখবা তুমি tan x এরটা বুঝে গেছো, ঠিক আছে? ঠিক আছে, এখন যদি প্র্যাকটিসে না থাকে তাহলে কিন্তু অনেক কিছু বুঝতেই অসুবিধা হবে, কারণ আগের অনেক মেথডের জিনিসপাতিও কিন্তু আমাদের পরের মেথডে কাজে লাগতেছে। ইন্টিগ্রেশনের এক একটা মেথড স্বতন্ত্রভাবে ইউজ হয় এরকম কোনো কথা নাই, ঠিক আছে? এরকম কোনো মেথড নাই। একটা মেথড ইউজ করতে গেলে আগের অনেকগুলো মেথডও মাঝে মাঝে কাজে লেগে যায়। তো আগের মেথডগুলো যদি তোমার মাথায় না থাকে, পরের মেথডগুলো বুঝতেও কিন্তু তোমার অসুবিধা হবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু ট্র্যাক রাখতে হবে মেথডগুলোর। তো এখানে দেখো, এই tan x কে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, আমরা দেখেই ফেলছি যে ln sec x, তো এটাকে হচ্ছে একটা ফর্মুলা আকারে মনে রাখবা, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ tan x dx, এরকম আরো কয়েকটা ফর্মুলা তোমাদের একটু এখানে লিখে দেই, যে ইন্টিগ্রেশন অফ sec x dx, এরকম টাইপ, এরকম ম্যাথ কিন্তু ফার্স্ট ক্লাসের লাস্টের স্লাইডে কিন্তু করাইছিলাম, যাদের মনে নাই দেখে নিবা। এটার অঙ্কটা কি ছিল? এটা ছিল হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c, ঠিক আছে? এরকম আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল। তো এগুলা এক একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথগুলো আমাদের মাঝে মাঝে ফর্মুলা আকারেই আমরা ডাইরেক্ট অঙ্কে বসে দিতে পারি, ঠিক আছে? যেমন এখানে আমরা এখন এই tan x এর ফর্মুলাটা ডাইরেক্ট বসে দিব। ইন্টিগ্রেশন অফ tan x হচ্ছে ln sec x প্লাস c, ln sec x প্লাস c। তাইলে দেখো আমাদের তো এখনো এটার ইন্টিগ্রেশন বাকি, তাইলে z কি ইন্টিগ্রেশন করলে আমাদের কত হয়? z স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে মাইনাস ln sec x প্লাস c, ওটা আমরা আগে থেকেই লিখে রাখছি। এখন দেখো তো, z স্কয়ার, z এর জায়গায় কি বসাবো? tan x, তার মানে উপরে আমাদের বসবে হচ্ছে tan স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস ln sec x প্লাস c। কাহিনী কি বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর সাইড নোটটা আমি আলাদা করে দিই যাতে তোমরা মিক্সড আপ না করো। একটু ওপিনিয়ন দাও তোমাদের, বুঝতে পারছি কিনা একটু জানাও। থার্ড লাইনে ডিএক্স কোত্থেকে এলো? থার্ড লাইনে ডিএক্স, ও আচ্ছা, এখানে ডিএক্স থাকবে না, আমি ভুলে এখানে ডিএক্স লিখে দিছি, সরি সরি, ঠিক আছে? আমি আগে ওখানে ভুল করে গুণ করে দিছিলাম, এখানে ডিএক্সটা হবে না। হ্যাঁ মামুন ভাই, কি কোনো কথা বলতেছেন?
ওকে ঠিক আছে, ভুল করে হয়তো মিউট আনমিউট হয়েছে। এই অঙ্কটা সবাই বুঝছো কিনা একটু আমাকে জানো তাড়াতাড়ি। না না, আমি মাইনাস, ওটা তুমি কারেকশন করে ফেলছো ডিএক্স এর ওটাই বলতে নিছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর যে কোশ্চেনটা বেশি আসতেছে যে সাইড নোটের থার্ড লাইনটা বুঝো নাই, মানে হ্যাঁ এটা ফার্স্ট ক্লাসে পড়ানো ফর্মুলা, তোমরা ফার্স্ট ক্লাসটা একটু রিভিউ করো। ওই যে ওটাই এলএন ওর জন্যই অ্যান্সারটা দিছি যে আগের মেথডটা যদি এখন তোমার মাথায় না থাকে এটা তো এখন বুঝবা না, আর এটা আলাদা করে এখন মনে ওইটাই। রাখতে হবে। এখন আগের গুলা যদি না পড়ে থাকো এগুলা কিন্তু বুঝবা না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ব্রেক দাবি করতেছিল, তো আমি হচ্ছে 5 মিনিটের ব্রেক দিব, ঠিক আছে? 5 মিনিট না 4 মিনিটের ব্রেক, এত বেশি